তোমরা কি শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ? আমি বুঝতে পারছি না। আমার আজকে ল্যাপটপে একটু স্লো গতিতে চলতেছে। তাই মা, তোমার মাইক্রোফোন অন আছে, শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা। আমরা গত ক্লাসে আলোচনা কি করেছি মনে আছে তো নাকি? মাঝখানে অনেকদিন গ্যাপ হয়ে গেল। আমার আজকে ল্যাপটপটা একটু স্লো চলতেছে। ম্যাম, ওয়াইফাই স্লো মনে হয়। ওয়াইফাই স্লো না, নেটওয়ার্ক ঠিক দেখাচ্ছে। আমার ওই যে ল্যাপটপের সমস্যা হচ্ছে যে স্টোরেজ বেশি, এই জন্য মাঝে আচ্ছা মাঝে ডিস্টার্ব করতেছে। আর দীর্ঘক্ষণ চালা অন ছিল তো। জি ম্যাম। আচ্ছা, আমরা জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করেছিলাম তাই না গত ক্লাসে? ফার্স্টে আমরা পশ্চিম এশিয়া কি, পশ্চিম এশিয়ার গুরুত্ব, এগুলো আলোচনা করেছি। তারপরে হচ্ছে আরব জাতীয়তাবাদ। আরব জাতীয়তাবাদের আমরা আরব জাতীয়তাবাদ কি, এই অংশটা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আরব জাতীয়তাবাদের প্রেক্ষাপট। ঠিক আছে? আমরা জাতীয়তাবাদ বলতে কি কি ম্যাডাম, বলো। প্রেক্ষাপটটা আলোচনা করছিলেন তো? না, কোথায় প্রেক্ষাপট করছে? প্রেক্ষাপট আলোচনা করে নাই। না না, প্রেক্ষাপট আমি ডিটেলস আলোচনা করি নাই। জাস্ট আমাদের আরব জাতীয়তাবাদের একটা ধারণা, ওই অংশটা আলোচনা করছিলাম। ঠিক আছে? প্রেক্ষাপটটা আলোচনা করি না। এটা তোমাদেরকে আমি ক্লাসের যে এটা দিয়েছিলাম, 5 মিনিটের একটা রেকর্ডিং দিয়েছিলাম, ওখানে দেয়া ছিল এটা, কিন্তু এটা আলোচনা হয়নি আমাদের। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তোমাদেরকে আগে মনে রাখতে হবে যে আরব জাতীয়তাবাদটা কি। মনে আছে কারো? থাকলে একটু বলো। আরব জাতীয়তাবাদ বা শুধু জাতীয়তাবাদ কি সেটা বললেও হবে। ধরো আমরা বলি না বাংলাদেশি জাতীয়তাবাদ বা বাঙালি জাতীয়তাবাদ, হ্যাঁ? তো আরব জাতীয়তাবাদ, এখন জাতীয়তাবাদ কি সেটা বলতে পারলেও হবে। তো বলতে পারবে? আরব জাতীয়তাবাদ বলতে বোঝায় অর্থাৎ আরব রাষ্ট্রের জাতীয়তাভুক্ত কোনো ব্যক্তি যাদের ভাষা উপর আরবির দখল রয়েছে। ভাষার উপর আরবি, হ্যাঁ, ভাষা একটা এটার অংশ। আর আর কি? আর ভাষা ঐতিহ্য এবং প্রথা সম্পর্কে তাদের ধারণা রয়েছে। ধারণা রয়েছে না, ধারণা তো অনেকেরই থাকে। যেমন আমাদের ধারণা আছে না কোন দেশের কালচার কিরকম, কিছুটা ধারণা আছে, মানে সেটা তারা ধারণ করে। যেই তাদের সমজাতীয় কালচার, সমজাতীয় ভাষা তারা ধারণ করছে, মানে আরবি ভাষাভাষী যেই এলাকাগুলো আছে এবং তারা একই ধরনের কালচারভুক্ত, তাদেরকে নিয়ে তারা নিজেদের মধ্যে নিজেদের অধিকার সচেতনতা, ওইটাই হচ্ছে আরব জাতীয়তাবাদ। ঠিক আছে? তো মূলত আমাদের যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, আমরা বলেছি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান ব্যতীত বাকিগুলোকে কিন্তু আরব দেশ বলা হয়। কেন বলা হয়? ইরানের ভাষাটা ভিন্ন। ইরানের ভাষা কি? ফার্সি মনে। ফার্সি। ইরান ছাড়া বাকিগুলোকে আরব 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 দেশভুক্ত বলা হয়, কারণ ওদের ভাষা হচ্ছে আরবি। তো এছাড়াও আরো কালচার আছে, কৃষ্টি আছে, এই সবগুলো মিলেই মূলত জাতীয়তাবাদ। এখন আমরা আসবো যে জাতীয় আরব অঞ্চলে যে জাতীয়তাবাদের যে বিকাশটা ঘটেছিল,
সেই বিকাশটা ঘটার অনেকগুলো কারণ ছিল। কারণগুলোর ভিতরে আমরা 3টা কারণের কথা বলেছি, 3টা কারণ আলোচনা করব, প্রধান 3টা কারণ। প্রথমত বলা যায় যে ওয়াহাবি আন্দোলনের প্রভাব। ওয়াহাবি আন্দোলনের প্রভাবে প্রথমত মানে আরব জাতীয়তাবাদ সূচনা হয়েছে বলা হয়। যে এই ওয়াহাবি আন্দোলনের প্রবক্তা ছিলেন কে? তোমরা মনে হয় ওয়াহাবি আন্দোলন এবং ফরাইজি আন্দোলন পড়েছো থার্ড ইয়ারে? ফরাইজি, হ্যাঁ ওয়াহাবি। ওয়াহাবি, হ্যাঁ ম্যাম হ্যাঁ, পড়েছিলাম ম্যাম। হ্যাঁ, এগুলো পড়ে থাকলে আব্দুল ওয়াহাব কোথায় গিয়ে মানে যে ভারতবর্ষে যিনি ওয়াহাবি আন্দোলনের প্রচারণা করেছিলেন, তিনি মূলত আরব অঞ্চলে গিয়ে তিনি আব্দুল ওয়াহাবের সংস্পর্শে এসেছিলেন। ওভাবেই আব্দুল ওয়াহাবের বা এই ওয়াহাবি আন্দোলনের অনুসারীদের সাথে তিনি সংস্পর্শে এসেছিলেন, সেজন্য তিনি পরবর্তী সময় ভারতবর্ষে তিনি ওয়াহাবি আন্দোলনের প্রচার করেছিলেন। আর এই ওয়াহাবি আন্দোলনের যিনি মূল প্রবক্তা, তার নাম অনুসারেই বলা হয় এটা ওয়াহাবি। তিনি হচ্ছেন যে আব্দুল ওয়াহাব। তিনি 1707 থেকে 1792 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন, মানে বেঁচে ছিলেন আর কি। ওই ওই আব্দুল ওয়াহাবের যে ওয়াহাবি মতবাদ, এই মতবাদ দ্বারা যখন আরব অঞ্চলের মানুষরা তারা এই মতবাদ দ্বারা তারা আকৃষ্ট হয়েছিল, তখন তারা তাদের যে ইসলামের পুরনো যে ঐতিহ্য ছিল, পুরনো ঐতিহ্যে তারা মোটামুটি ফিরে গিয়েছিল। কেমন সেটা? মাঝখানে ইসলামের মধ্যে কিছু কুসংস্কার ঢুকে গেছে, তাই না? ওই কুসংস্কার গুলো থেকে তারা নতুন করে আবার তারা ইসলামের মূল নিয়ম কানুনে তারা ফিরে যাওয়ার সুযোগ পেয়েছিল। আর এভাবে তারা খাঁটি মুসলমান বা খাঁটি ইসলাম ধর্মের অনুসারী হয়েছিল। আর এই ওয়াহাবিরা পরবর্তীকালে তারা সকল ধরনের অনইসলামিক যে কাজ করবার গুলো ছিল সেগুলোকে বাতিল ঘোষণা করে। আর এর পরে শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামী যে মূল আইন কানুন গুলো আছে সেগুলোর সাথে নতুন কিছু যে আচার আচার ব্যবহার যোগ হয়ে, যে মানে যেগুলো আমরা কুসংস্কার বলতে পারি, যে নতুন নতুন, যেমন ধরো আমরা যখন বাঙালি জাতীয়তাবাদ বলি একরকম, আর যদি আমাদের মুসলিম কালচারের কথা বলি সেটা আরেক রকম, হিন্দু কালচারের কথা বলি সেটা আরেক রকম, তাই না? এখন বাঙালি কালচার বলতে আমরা বাঙালি কালচারের ভিতরে কিন্তু পহেলা বৈশাখ পালন করছি, তারপরে আমরা নবান্ন পালন করছি, আমরা ফাল্গুন পালন করছি। কিন্তু আবার যদি আমরা ধর্মীয় অংশে চলে যাই সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমরা যে নবান্ন, পহেলা বৈশাখ, এগুলো হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের একটা অংশ বা বাঙালি কালচারের, কৃষ্টি কালচারের একটা অংশ, ঠিক আছে? তেমনি আরব জাতীয়তাবাদের মূল ভিত্তিটা হচ্ছে ধর্ম, মানে ইসলাম ধর্ম। তো ইসলাম ধর্মের মূল যে ইয়েগুলো ছিল, যেখানে কুসংস্কার প্রবেশ করেছে বা বিভিন্ন বাহিরে বিদেশিদের বিভিন্ন আগমনের কারণে বিভিন্ন নতুন নতুন প্রথা পদ্ধতি যুক্ত হয়েছে, তারপরে যে দরবার, দরগা, মাজার, এই বিষয়গুলো যুক্ত হয়েছে, এগুলো সম্পূর্ণ বিরোধী ছিল ওয়াহাবিরা বা আব্দুল ওয়াহাবের অনুসারীরা। তারা এগুলো টোটালি, কারণ এগুলো আসলে ইসলামের মূল বিধানের মধ্যে নেই, মূল বিধানের বাইরের, এগুলো এক্সট্রা যুক্ত হয়েছে। এগুলোর তারা বিরোধিতা করেছিল এবং এগুলো দূর করার তারা চেষ্টা করেছিল। আর এভাবে করে যে আস্তে আস্তে যে ইসলামকে সঠিক একদম মূল ইসলামী নিয়ম কানুনের মধ্যে মানুষকে নিয়ে আসার জন্য যে তারা যে সোচ্চার হয়েছিল, সেটাই আস্তে আস্তে পরবর্তী সময়ে এমন পর্যায়ে চলে যায় যে তাদের যারা অনুসারী ছিল ওয়াহাবিদের, তারা তখন আস্তে আস্তে অন্যান্য বিষয়গুলো নিয়ে বা তাদের অন্যান্য অধিকারগুলো নিয়েও তারা সোচ্চার হতে থাকে। হ্যাঁ, এভাবেই মূলত যে আরব জাতীয়তাবাদের সূচনা হয়েছিল। আর আব্দুল ওয়াহাব যে তার তার মতবাদ বাস্তবায়নের জন্য তিনি 1747 সালে তিনি আরবের সৌদ নামক এক গোত্র প্রধানের সাথে জোটবদ্ধ হয়েছেন। এখানে খেয়াল করে দেখো, তোমাদেরকে আমি ফোর্থ ইয়ারে আরেকটা, তোমরা থার্ড ইয়ারে শুধুমাত্র ইরান, ইরাক আর মিশর পড়েছো। ফোর্থ ইয়ারে তোমাদেরকে যখন আমি আবার আলোচনা করব, সৌদি আরব আলোচনা করব, তখন এই অংশগুলো আসবে। এই যে যার নাম অনুসারে সৌদি আরব বলি আমরা, হ্যাঁ, দেশটার নামকরণ হয়েছে সৌদি আরব, তিনি হচ্ছেন সৌদ। হ্যাঁ, তিনি সৌদ, ওই সৌদের নাম অনুসারে এটা সৌদি আরব হয়েছে। এই সৌদের সাথে তিনি একত্রিত হয়ে গিয়েছিলেন আব্দুল ওয়াহাব। তখন মূল আরব ভূখণ্ড তারা ওয়াহাবিদের অনুসারী হয়ে পড়ায় এই ওয়াহাবি আন্দোলনের সাথে তারা জোটবদ্ধ হয়ে পড়েছিল।
আর পরবর্তীতে এই সৌদের মৃত্যুর পর যখন সৌদের পুত্র আব্দুল আজিজ, মানে প্রথম আব্দুল আজিজ, তিনি যখন ক্ষমতায় আসেন, তখন তিনি মানে 1799 দিকে তিনি ইরাক আক্রমণ করে বাগদাদে পৌঁছে গিয়েছিলেন। বাগদাদটা কোথায় অবস্থিত? আমি কিছু বেসিক জিজ্ঞেস করি, বাগদাদ কোথায় অবস্থিত? বাগদাদ হচ্ছে যে ইরাকে, ইরাকে না ম্যাম? হ্যাঁ, ওকে। তোমাদের ওই যে কনফিউশন তৈরি হয় সেটার জন্য জিজ্ঞেস করলাম। ওকে, মানে ইরাক আক্রমণ করা মানে কি, এটা সেন্টারটাকে দখল করতে হবে। বাগদাদে উপকণ্ঠে পৌঁছে যাওয়া মানে হচ্ছে যে তিনি ইরাকের সেন্টারে তিনি চলে গেছেন, ঠিক আছে? মানে এটা তাদের তাদের দখলে চলে আসছে। আর 2 বছর পর তারা এখানে শিয়াদের যে পবিত্র স্থান ছিল কারবালাটা তারা দখল করে নিয়েছিল। কারা দখল করে নিয়েছিল? ওহাবিরা, ঠিক আছে? আর 1803 সালে ওয়াহাবিরা মক্কা দখল করে নেয় এবং এর পরবর্তীতে তারা ওসমানীয় সুলতানের পরিবর্তে যে সৌদি যে সুলতান ছিলেন, ওই যে সৌদের নামে খুতবা পাঠের ব্যবস্থা করেছিলেন। আর এই আব্দুল আজিজ, মানে প্রথম আব্দুল আজিজ মারা যাওয়ার পরে পরবর্তী সময়ে সৌদ ইবনে আব্দুল আজিজ, মানে দ্বিতীয় সৌদ যাকে বলা হয়, তিনি সিংহাসনে বসার পরে ওয়াহাবিরা 1804 সালে তারা আবার মদিনাও দখল করে নেয়। এখন দেখো মুসলমানদের মূল সেন্টার গুলো, মানে বাগদাদ হচ্ছে শিক্ষা সাহিত্য সংস্কৃতির কেন্দ্রবিন্দু কিন্তু। তো বাগদাদ, তারপরে এদিকে মক্কা, মদিনা, এগুলো সবগুলো কিন্তু ওয়াহাবি এবং সৌদ বংশের অধীনে চলে গিয়েছিল, তাই তো? ওয়াহাবি এবং সৌদ বংশ এই জন্য বলছি, ওয়াহাবিরা সৌদদের সাথে একত্রিত হয়ে কাজ করেছিল এবং মেইন কথা হচ্ছে যে সৌদ ছিলেন ওয়াহাবি আব্দুল ওয়াহাবের অনুসারী। তো এইভাবে করে আরব জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদী চেতনার একটা সূচনা হয়েছিল। দ্বিতীয় যে কারণটা আমরা বলতে পারি সেটা হচ্ছে তুর্কি সাম্রাজ্যের দুর্বলতা। আমরা বলেছি যে তুর্কি সাম্রাজ্য মানে উন্নতির চরম শিখরে ছিল কখন? 1500 সালের দিকে। মানে 1500 সালের দিকে তখন তারা খুব ভালো অবস্থানে ছিল, যখন কিনা মহামতি সুলেমান এবং যখন প্রথম সেলিম পর্যন্ত সময় পর্যন্ত, এই মহামতি সুলেমান এবং প্রথম সেলিম তারা থাকাকালীন তুর্কি সাম্রাজ্য খুব ভালো অবস্থানে ছিল। আর তারপর থেকে দ্বিতীয় সেলিমের সময় থেকে আমরা বলেছি কি আস্তে 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 তুর্কি সাম্রাজ্য মোটামুটি খারাপ দিকে চলে যাচ্ছিল, মানে তাদের সাম্রাজ্য হারাচ্ছিল বা তাদের অলসতার জন্য তাদের ক্ষমতা কমে যাচ্ছিল, এরকম। তো যখন 1811 সালের দিকে এসে তখন তুরস্কের সুলতানের নির্দেশে মোহাম্মদ আলী পাশা পাশা কিছু অঞ্চল ওয়াহাবি মানে অধিকার করেছিলেন ওই ইয়া থেকে। আর তার আগ পর্যন্ত ওয়াহাবিদের নিয়ন্ত্রণে ওই অঞ্চলগুলো ছিল, এগুলো মিশরের কিছু অঞ্চল। মোহাম্মদ আলী পাশা কে ছিলেন বলতো? মোহাম্মদ আলী পাশা আমরা আলোচনা করেছি, মনে আছে কি? মোহাম্মদ আলী পাশা আমরা 3rd ইয়ারে আলোচনা করেছি এগুলো। আমি তোমাদেরকে বলেছি যে এক ইয়ারের সাথে এক ইয়ার পশ্চিম এশিয়ার লিঙ্ক আছে, মনে আছে? মোহাম্মদ আলী পাশা, কার মনে আছে? মনে নেই, কিভাবে হবে? আচ্ছা, তোমরা মাঝে মাঝে আমি যখন 3rd ইয়ারের ক্লাসগুলো পোস্ট করি, তোমরা মাঝে মাঝে এগুলো একটু দেখতে তো পারো, আমি তো গ্রুপগুলোতে দিয়ে দেই। হ্যাঁ, একটু দেখতে পারো। জি ম্যাডাম। তো মোহাম্মদ আলী পাশা হচ্ছেন মিশরের শাসনকর্তা, ঠিক আছে? মোহাম্মদ আলী পাশার পরবর্তীতে খেদিবদের শাসনে চলে গিয়েছিল, মানে মাঝখানে সাইদ পাশা ছিল, এগুলো মনে নেই বোধহয় তোমাদের। আচ্ছা, তোমরা দেখে নিতে পারো 3rd ইয়ারের ক্লাসগুলোতে। মোহাম্মদ আলী পাশা উনি হচ্ছেন মিশরের আধুনিকায়নের জনক, তাকে মিশরের আধুনিকায়নের জনক বলা হয় মোহাম্মদ আলী পাশাকে। আচ্ছা, তো তিনি মূলত তিনি যখন দখল করেছেন 1811 সালে, তার আগ পর্যন্ত এটা ওয়াহাবিদের অন্তর্ভুক্ত ছিল বা ওয়াহাবিরা এই অঞ্চলগুলো তাদের নিয়ন্ত্রণে রেখেছিলেন।
এবং উসমানীয় সুলতানের বিরুদ্ধে ওয়াহাবিদের এই যে বিভিন্ন রকমের যে বিদ্রোহ ছিল এগুলোকে বিভিন্ন ঐতিহাসিকরা তারা বলছেন যে এগুলো ধর্মীয় বিদ্রোহ বা ধর্মীয়, এগুলো ধর্মনিরপেক্ষ ছিল না কোনোভাবে। তবে এখানে আরেকটা কথা আছে যে মোহাম্মদ আলী পাশা তিনি আধুনিকায়ন করতে গিয়ে যেটা করেছেন, অনেক ক্ষেত্রে ধর্মীয় কিছু বিধিনিষেধ তিনি থেকে বের হয়ে এসে তিনি একদম ওয়েস্টার্ন কালচারে তিনি চলে গিয়েছিলেন, মানে ওয়েস্টার্নদেরকে ফলো করে, মানে ইউরোপীয়দেরকে ফলো করে তিনি বিভিন্ন রকমের বিষয় তিনি আনার সংস্কার করার চেষ্টা করেছিলেন। এজন্য ওয়াহাবিরা যখন এইসব বিষয়গুলো নিয়ে বিদ্রোহ করেছিল, এগুলোকে সেজন্য অনেক ক্ষেত্রে ধর্মীয় বিদ্রোহ বলা হয়। হুম। আর পরবর্তী সময়ে যে ধর্মনিরপেক্ষ আরব জাতীয়তাবাদী আন্দোলনের সাথে এই আন্দোলনটার পরবর্তী সময়ে যেটা ধর্মনিরপেক্ষ ভাবে হয়েছিল, এটার সাথে এই আন্দোলনটার কোনো মিল নেই বলে ঐতিহাসিকরা বলেন। কারণ হচ্ছে যে শুরুর দিকে মানে 1811-র দিকে যে ঘটনাগুলো ছিল, বিদ্রোহগুলো, এগুলো সম্পূর্ণ ধর্মীয় কারণে হয়েছিল। ঠিক আছে। আর পরবর্তী সময়ে ওয়াহাবি আন্দোলনটা সম্পূর্ণভাবে কিন্তু ধর্ম সংস্কার আন্দোলন নামে পরিচিত হয়। আমরা আমাদের দেশের ক্ষেত্রেও কিন্তু সংস্কারবাদী আন্দোলন, আমাদের দেশ বলো বা ভারতীয় উপমহাদেশ বলো, যখন আমরা সংস্কার আন্দোলন বলি, সংস্কার আন্দোলনের ক্ষেত্রে ওয়াহাবি আন্দোলন, ফরাইজি আন্দোলন অন্তর্ভুক্ত হয়। তারপরে এখানে বিদ্যাসাগরের সংস্কার যুক্ত হয়। তারপরে এখানে আরো কে আর কে কে আছে সংস্কার আন্দোলনের নাম বলতে পারবে কয়েকটা? তোমাদের মনে হয় এটা থার্ড ইয়ার ছিল। সংস্কার আন্দোলনে আর কে কে আছে? সংস্কার, স্বদেশী আন্দোলন ম্যাম। না না, স্বদেশী আন্দোলন সংস্কার আন্দোলন নয়, এটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন। স্বদেশীটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন। আর সংস্কার না বিধবা বিবাহ রহিতকরণ, সতীদাহ, বিধবা বিবাহ প্রচলন, সতীদাহ প্রথা রহিতকরণ, এই সংস্কারগুলো হয়েছে না? এগুলো সংস্কারবাদী। এর ভিতরে খেয়াল করে দেখো, ওয়াহাবি এবং ফরাইজি এই দুইটা কিন্তু মোটামুটি ভাবে ধর্মীয় আন্দোলন বা ধর্মীয় সংস্কারই বলা যায়। কারণ ফরাইজি আন্দোলনের লক্ষ্য ছিল ইসলামের ফরজগুলো পালনে উৎসাহিত করা এবং ফরজের বাইরে যে ব্যাপারগুলো আছে মানে কুসংস্কার ঢুকে গিয়েছিল সেগুলোকে দূর করা। ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্যটাও সেম ছিল। কিন্তু এখানে বলা হচ্ছে যে পশ্চিম এশিয়ার ক্ষেত্রে ওয়াহাবি আন্দোলন শুরুর দিকে ছিল ধর্মীয় ব্যাপার ছিল, কিন্তু পরবর্তী সময়ে এটা ধর্মনিরপেক্ষ আন্দোলন হিসেবে পরিণত হয়েছিল। আর বলা হয় যে 19 শতকের শেষের দিকে যে সকল ঘটনাগুলো ঘটেছে সেগুলোই মূলত আরব জাতীয়তাবাদ সূচনার ক্ষেত্রে সহযোগিতা করেছে। এই সময়ের ঘটনাগুলো কি, এই সময় মূলত তুরস্ক কি করেছিল, তার পার্শ্ববর্তী ইউরোপীয় দেশগুলোর তুলনায় তখন তুরস্ক দুর্বল হয়ে পড়েছিল। আমরা জানি তখন তুরস্ককে বলা হতো উইকম্যান অফ ইউরোপ, তাই না? ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয়, রুগ্ন ব্যক্তি। রুগ্ন ব্যক্তি বলা হয় বহুত তুরস্ককে। কারণ হচ্ছে তুরস্কের ক্ষমতা কমে যাচ্ছিল, তুরস্ক সাম্রাজ্য হারাচ্ছিল। তো এই কারণে তুরস্ক তখন দুর্বল হয়ে পড়েছিল। আর এই সুযোগে তুর্কি সাম্রাজ্যের অন্তর্গত যে খ্রিস্টান প্রজারা আছে, তারা তাদের অধিকার আদায়ের আন্দোলন শুরু করে। হ্যাঁ, তখন এই সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে তারা দীর্ঘদিন যে বৈষম্যের শিকার হয়েছিল, তারা এটার প্রতিবাদ শুরু করেছিল এবং তুরস্কের দুর্বলতার এই সুযোগটা নিয়ে ইউরোপের দেশগুলো এই তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছিল। খেয়াল করে দেখো, একটা সময় তুরস্ক ছিল গোটা আরব সাম্রাজ্যের মাথা, মানে পুরো আরব সাম্রাজ্যটা বা মধ্যপ্রাচ্যটাকে পুরোটা কন্ট্রোল করছিল তুরস্ক। সে জায়গায় 1800 সালের সূচনার পর থেকে, মানে 19 শতক বললে আমরা 19 শতক বলতে পারি, 19 শতকের শুরু থেকে কি হচ্ছিল, তুরস্কের ক্ষমতা কমে যাওয়াতে এই সময় আস্তে আস্তে যে তুরস্কের সাম্রাজ্যের অন্তর্গত সাম্রাজ্যগুলোর মধ্যে যে খ্রিস্টানরা ছিল তারাও বিরোধিতা শুরু করেছিল, তারাও বিদ্রোহ শুরু করেছিল। আর এদিকে ওয়াহাবিদের সাথে তো তুর্কিদের মিল ছিল না, তুর্কিদের সাথে তাদের ধর্মীয় বিষয় নিয়ে প্রথমে সমস্যা শুরু হয়, তারপরে অন্য অন্য বিষয়গুলো নিয়ে সমস্যা শুরু হয়। তো ইউরোপের যে দেশগুলো ছিল
তাদের সহযোগিতায় এই বলকান অঞ্চলে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে একে একে তারা বিদ্রোহ শুরু করেছিল, এবং কিছু কিছু দেশ এই সময় থেকে কিন্তু স্বাধীনতা পাওয়া শুরু করে। তারা অলরেডি স্বাধীনতা একটা একটা করে দেশ স্বাধীনতা পেয়ে যাচ্ছিল। আর ইউরোপের দেশগুলোর সাথে যুক্ত হয়ে তুর্কি সাম্রাজ্যে তারা তুর্কি সাম্রাজ্য থেকে বের হওয়ার সুযোগ খুঁজছিল। এখন খেয়াল করে দেখো, মূলত আরব সাম্রাজ্যের দেশগুলোর মূল টার্গেটটা কি ছিল? মূল টার্গেট ছিল তুর্কিদের হাত থেকে বের হওয়া, মানে তুর্কিদের শাসন থেকে তারা বের হতে চাচ্ছিল। ঠিক আছে, তো বের হতে গিয়ে তারা সুযোগ নিচ্ছিল কার? তারা ইউরোপের দেশগুলোর কাছ থেকে সুযোগ নিচ্ছিল এবং তাদের সমর্থন নিয়ে তারা তুর্কিদের সাথে বিরোধিতা করছিল, বা তুর্কিদের সাম্রাজ্য থেকে তারা বের হয়েছে। এটাও একটা কারণ হচ্ছে আরব জাতীয়তাবাদ তৈরির, মানে বিকাশের একটা অন্যতম কারণ। আচ্ছা, তারপরে আমরা আসি, তারপরে আমরা তৃতীয় কারণ বলতে পারি যে নেপোলিয়নের মিশর দখল। নেপোলিয়ন মিশর দখল করেছেন কবে? এটাও থার্ড ইয়ারে আমাদের আলোচনা হয়েছে। নেপোলিয়ন কবে মিশর দখল করেছেন? 1798 সালে। একটু বুদ্ধি খাটালেই হয়ে যায়, আমাদের এখানে লেখা আছে। ওকে, আর এটা ইজি, এটা কমন জিনিস, আমাদের ইতিহাসের কমন কিছু ব্যাপার বেসিক বলে না, এগুলো হচ্ছে আমাদের বেসিক, এগুলো তোমাদের যে কোনো ভাইবার জন্য মনে রাখতে হবে, একদম বেসিক এগুলো আমাদের। নেপোলিয়ন 1798 সালে মিশর আক্রমণ করেছিলেন এবং দখল করেছিলেন। তারপরে এই মিশর যে ফরাসিদের যে এই মিশর আক্রমণ, এখানে দেখো অলরেডি তার মানে কি ইউরোপ ঢুকে গেছে মিশর দখল করেছে, মানে ফরাসিরা হচ্ছে ইউরোপ ইউরোপ আরব সাম্রাজ্যের মধ্যে অলরেডি ঢুকে গেছে বা অন্তর্ভুক্ত হয়ে গেছে, তারা তাদের সাম্রাজ্যে পরিণত করেছে। তো ওই সময়টাতে মানে পুরো 18 শতকের দিকে সে মানে পুরো 18 শতক জুড়েই কি হয়েছিল, ইউরোপ ইউরোপ বা অর্থাৎ বলা যায় যে সারা বিশ্বে নতুন নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য ইঙ্গো ফরাসি প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। ইঙ্গো ফরাসি প্রতিযোগিতা মানে কি, ইংরেজরাও তখন কিন্তু সাম্রাজ্য বিস্তার করছিল। খেয়াল করে দেখো, আমরাও ওই সময়টাতে কিন্তু আমরা অলরেডি আমরা ইংরেজদের অন্তর্ভুক্ত সাম্রাজ্য, তাই না? ভারতীয় উপমহাদেশ কত সালে ইংরেজদের অন্তর্ভুক্ত হয়েছিল, মানে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিলাম আমরা কবে, কত সালে? একজন বলো, আমরা কত সালে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিলাম? মনে নেই? 1765। 1765। আমরা 1757 বলবো না, এই জন্য 1757-তে সম্পূর্ণ তারা রাজনৈতিক ক্ষমতা দখল করেনি। তারা 1757 পরেও তারা সরাসরি ক্ষমতায় যায়নি, এখানে তখনও নবাব ছিলেন, তাই না? তো সেজন্য এবং দিল্লিতেও সম্রাট ছিলেন, অতএব ওই সময়টা ক্ষমতা দেন। 65-তে যখন দেওয়ানি নেওয়া হয় তখন থেকে ইংরেজরা ক্ষমতা দখল করেছিল, যদিও ওখানেও আবার একটু কৌশল ছিল, কিছুটা গ্যাপ ছিল, দ্বৈত শাসন ছিল 72 পর্যন্ত। 73-এ গিয়ে তারা একেবারে অ্যাক্টিভ হয়ে পড়েছিল, তাই না? মানে তারা 65 থেকে মূলত তাদের আমরা উপনিবেশে পরিণত হয়েছি, মানে ভারতবর্ষ তাদের উপনিবেশে পরিণত হয়েছে। তার মানে কি, এদিকে ব্রিটিশরা সাম্রাজ্য বিস্তার করছে, এদিকে ফরাসিরা সাম্রাজ্য বিস্তার করছে। তো দুইটা পক্ষ, এছাড়া আরো অনেকগুলো ছিল, ওলন্দাজরাও কিন্তু তখন সাম্রাজ্য বিস্তারে ব্যস্ত ছিল। তো মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল ইউরোপের দেশের মধ্যে ব্রিটিশদের এবং ফরাসিদের, এই দুই পক্ষ মূলত সাম্রাজ্য বিস্তারে বেশি ব্যস্ত ছিল। তো তার মানে এই সময় ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল, আর মিশর মিশর ফরাসিদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছিল নেপোলিয়নের মিশর দখলের মাধ্যমে। তো এই সময়ে যে মিশরীয়রা যে তাদের যে ধর্মীয় স্বাধীনতা, এই স্বাধীনতা কিন্তু নেপোলিয়নের শাসনের সময় তারা পেয়েছিল। ঠিক আছে, কারণ নেপোলিয়ন একটা তার একটা উক্তি খুব বিখ্যাত, সেটা হচ্ছে তিনি বলেন যে আমি মুসলিমদের কাছে আমি মুসলিম, আর খ্রিস্টানদের কাছে আমি খ্রিস্টান। ঠিক আছে, কারণ সে যখন মিশর দখলের পরে মিশরের মানুষের উপর কিন্তু ধর্মীয়ভাবে কোনো প্রেসার ক্রিয়েট করেনি, সে ধর্মীয় স্বাধীনতাটা দিয়েছিল, সব রকম ধর্মীয় সুবিধাও সে দিয়েছিল, সে মুসলমানদের সাথে চেষ্টা করেছিল যে মুসলমানদের মতো করেই সে আচরণ করতে। তো ওই কারণে এই সময় মিশর কিন্তু খুব মানে তারা খুব সুবিধা পেয়েছিল নেপোলিয়নের। তখন মিশর চিন্তা করলো, মিশরের জনগণও চিন্তা করলো যে না, তুর্কিদের থেকে বের হয়ে আসাটা
তাদের জন্য ভালো ভালো দিক। তুর্কিরা তাদেরকে যে ধরনের চাপে রেখেছিল, তারা সেই চাপে কিন্তু যখন ফরাসিদের দখলে গেছে তখন কিন্তু ওই চাপে তারা নেই। তখন তারাও এক্ষেত্রে আগ্রহী হয়ে পড়েছিল যে না, ইউরোপীয় দেশগুলো আমাদেরকে ভালোই রাখবে, এরকম টাইপের একটা ব্যাপার। তো এই যে বিষয়গুলো, যে আমরা প্রথমে বলেছি কি ওহাবি আন্দোলন, তারপরে কি বলেছি আরেকটি কি তুর্কি সাম্রাজ্যের দুর্বলতা। তুর্কি সাম্রাজ্যের দুর্বলতা, তৃতীয় হচ্ছে নেপোলিয়নের মিশর দখল। তুর্কি সাম্রাজ্যের দুর্বলতাটা এখানে মুখ্য বিষয়, এই জন্য পুরো মধ্যপ্রাচ্যটাই আসলে তুর্কিদের অধীন ছিল একটা সময়। সে কারণে তুর্কিদের সবচেয়ে বড় তাদের অন্তর্ভুক্ত সাম্রাজ্য হচ্ছে মিশর, মানে তাদের সবচেয়ে মূল আকর্ষণের জায়গাটা ছিল মিশর। সেটাও যখন ফরাসিদের দখলে চলে যায়, এভাবে করেই যে আরব অঞ্চলের বাকি দেশগুলো তারাও তুরস্কের হাত থেকে বের হওয়ার জন্য তারা মরিয়া হয়ে যায়, এবং তারা আস্তে আস্তে কিভাবে এখান থেকে বের হবে সেটা চেষ্টা করতে থাকে। এটাই হচ্ছে মূলত আরব জাতীয়তাবাদ। তারা তাদের অধিকার আদায়ের জন্য বা তাদের স্বাধীনতা তারা চাওয়া শুরু করেছিল। এভাবে করেই মূলত তারা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল। আচ্ছা, এবার আসি আমরা এই অংশটা, এখন যে পতাকাটা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ পতাকাটা, এই পতাকাটা জি হচ্ছে ম্যাম। মূলত আরব জাতীয়তাবাদী যে আন্দোলন চলছিল, আন্দোলনের সময় এই পতাকাটা তারা ব্যবহার করত। হুম এটা জাতীয়তাবাদী আন্দোলনের জন্য এই পতাকার নকশা করা হয়েছিল। তারপরে আসি, এখন আসি যে আরব জাতীয়তাবাদী আন্দোলনে কারা অবদান রেখেছিল। বিভিন্ন চিন্তাবিদ আছে, বিভিন্ন রাষ্ট্রনেতারাও আছে আরব জাতীয়তাবাদী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তারপরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শাসকরাও এখানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তো এর ভিতরে আমরা কিছু চিন্তাবিদদের নাম আমরা এখানে পাচ্ছি। এদের মধ্যে না, ইয়াজিজি, এটা তোমাদের মনে রাখতে হবে, নাফিস ইয়াজিজি, তার পুরো নাম হচ্ছে নাফিস ইয়াজিজি। তার সম্পর্কে অনেক সময় খ বিভাগের প্রশ্নে চলে আসে। তোমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে যে আরব জাতীয়তাবাদী আন্দোলনের সাথে জড়িত কিছু দুজন ব্যক্তির নাম লিখো। সেক্ষেত্রে নাফিস ইয়াজিজি খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আর মিশরের আফলাতুন, তার নাম বলতে পারো। আর বাকি নামগুলো সবার নাম তোমাদের মনে না রাখলে হবে। আচ্ছা, তাতি আল হুসরি, হুসরির নামটা মনে রাখতে হবে। ঠিক আছে, হুসরির নামটা মনে রাখবে। হুসরির নাম এবং নাফিস ইয়াজিজি, এদের নামটা অবশ্যই মনে রাখবে। আর বাকিগুলো তোমাদের মনে থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। এবার আসি আমরা আহ জাতীয় নেতা কারা আরব জাতীয়তাবাদী আন্দোলনে ভূমিকা রেখেছিল। আলজেরিয়ার রাষ্ট্রপতি আহমেদ বিন বেলা, তারপরে হচ্ছে সুদানের রাষ্ট্রপতি গাফার নিমেরি, মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করতে হবে তোমাদের। মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের, তিনি এখানে এই আরব জাতীয়তাবাদী আন্দোলনের সাথে অন্তর্ভুক্ত ছিলেন। তারপরে সিরিয়ার রাষ্ট্রপতি হাফিজ আল আসাদ, তারপরে মক্কার শরীফ, তিনি হচ্ছেন হুসাইন বিন আলী। তারপরে হচ্ছে ইব্রাহিম আল হামদি, তারপরে মোহাম্মদ গাদ্দাফি, লিবিয়ার ছিলেন, শাসনকর্তা ছিলেন মোহাম্মদ গাদ্দাফি। আর সাইফ সালাম হচ্ছেন লেবাননের প্রধানমন্ত্রী। সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি ছিলেন। আর শুকরি আল কুয়াতলি, তিনি হচ্ছেন সিরিয়ার রাষ্ট্রপতি। তোমাদের এখান থেকে সবার নাম তোমাদের মনে না থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই মিশরের রাষ্ট্রপতি, মিশর, সিরিয়া, মক্কা, লিবিয়া আর ইরাক। ইরাক তো তোমার মাথায় থাকবেই, ইরাক মাথায় থাকবে, তাই তো? এই লিবিয়া, সিরিয়া, ঠিক আছে, মিশর, এগুলো তোমরা মনে রাখবে। এগুলো মনে রাখলে যথেষ্ট। আচ্ছা, এবার আসি আমরা যে আরব জাতীয়তাবাদী আন্দোলন, এটার উৎস কি বা এটার আদর্শটা কি ছিল। এটার উৎসটা মূলত হচ্ছে 1940 এর দশকের শেষের দিকে যে আমেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুতের জর্জ হাবাসের নেতৃত্বে একটা ছাত্র সংগঠন, তারা আরব জাতীয়তাবাদী আন্দোলনের সূচনার বিষয়গুলো নিয়ে তারা মূলত ব্যাখ্যা করেছিল। তো 1950-এর দশকের মাঝামাঝি সময়ে হাবাস এবং তার অনুসারী এই দলটা তারা জুরিকের চিন্তাধারার সাথে অনেক
একটা মিলিয়ে মিলিয়ে নিয়েছিল তাদের চিন্তাধারাটা। আর এটা ছিল বৈপ্লবিক এবং প্যান আরববাদী। প্যান ইসলামিক শব্দটা তোমরা শুনেছো বোধহয় থার্ড ইয়ারে, প্যান ইসলামিক। হ্যাঁ, যখন নব্য তুর্কি আন্দোলনের পরবর্তী একটা অংশ প্যান ইসলামিক সম্মেলন, প্যান ইসলামিক আন্দোলন, এই শব্দগুলো তোমরা শুনেছো। আর আরব জাতীয়তাবাদের সাথে রিলেটেড হচ্ছে প্যান আরববাদী। আর তখন একটা বড় ধরনের একটা ছাত্র সংগঠন তৈরি হয়েছিল, সেখানে তারা নেতৃত্ব দিয়েছিল। আর এর মাধ্যমে এটা মূলত হচ্ছে যে আমরা এখন যে অংশটা আলোচনা করছি এটা হচ্ছে যে আরব বসন্ত যেটা বলে। হ্যাঁ, তোমরা আরব বসন্ত বিষয়টা মনে হয় শুনেছো শুনেছো আরব বসন্ত। জি ম্যাম। এগুলো হচ্ছে রিসেন্ট ঘটনা। তা আমাদের যে আগের যে আরব জাতীয়তাবাদ অংশটা ছিল, মানে যেটা আমরা 19 শতকের শুরুর দিকে হয়েছিল, মানে 1800 সালের শুরুর দিকে, সেটার সাথে এই আরব বসন্ত অংশটা রিলেটেড। সেজন্য আমরা আলোচনা করছি। এই অংশটা তোমাদের পরীক্ষায় আসবে না, বাট আমি এটা আলোচনা করছি জাস্ট তোমাদের এটা সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে ধারণাটা দরকার। এটা সাম্প্রতিক ইন্টারন্যাশনাল অংশ, ঠিক আছে? তো এটার মূল মানে আরব বসন্তের অংশটা সূচনা হয়েছিল কি আমেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুতের জর্জ হারবাসের নেতৃত্বে একটা ছাত্র সংগঠনের মাধ্যমে কিন্তু সূচনা হয়েছিল, ঠিক আছে? তারা এই বিষয়গুলো নিয়ে তারা চর্চা করেছিলেন। আর এই দলটা বিভিন্ন আরব রাজ্যে শাখা গঠন করেছিল। আর 1958 সালে তারা আরব জাতীয়তাবাদী আন্দোলন নাম ধারণ করেছিল, মানে তাদের আন্দোলনটার নাম দিয়েছিল আরব জাতীয়তাবাদী আন্দোলন। আর এই আন্দোলনের মধ্যে অবশ্যই সবার যে এক ঐক্যমত্য ছিল তা না, তাদের মধ্যে কিছু বিভেদ ছিল। বিশেষ করে সিরিয়া এবং ইরাকের যে স্থানীয় যে নাসেরবাদী আন্দোলন, তারা তাদের সাথে, এবং আরেকটা অংশ আছে নাসেরবাদের মূল একটা অংশ ছিল, নাসেরবাদের আরেকটা, মানে দুইটা পার্ট ছিল, এদের মধ্যেও কিছু সমস্যা ছিল। মানে মেইন কথা হলো যে আরব জাতীয়তাবাদী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে বা যে সকল সংগঠন যেগুলো বিংশ শতাব্দীতে যে আরব জাতীয়তাবাদ সূচনা হয়েছিল সেটা, সেই অংশটাতে সবাই ঐক্যমত্যে ছিল না। আর আমরা যে ঊনবিংশ শতাব্দীর যেটা বলছি আরব জাতীয়তাবাদ, যেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, সেটা মূলত সেখানে মূলত কারা ছিল বা কারা করছিল, তারা মূলত হচ্ছে যে তারা তুরস্কের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল একটা সময়, তারাই আরব জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করেছিল। পার্থক্যটা খেয়াল করেছো? মানে এখানে ঊনবিংশ শতাব্দী আর বিংশ শতাব্দীর মধ্যে আরব জাতীয়তাবাদের মধ্যে একটু ভিন্নতা আছে, তাই তো? বিংশ শতাব্দীর এই আরব জাতীয়তাবাদকে আরব বসন্ত বা আরব বিদ্রোহ বলা হয়। তারাও তখন একেবারে সম্পূর্ণ স্বাধীনতার আশা, এটা মূলত বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের ঘটনা। তো তো এখানে হচ্ছে কি সম্পূর্ণ স্বাধীনতা পাওয়ার জন্য বিশ্বযুদ্ধের সময়, কারণ ইউরোপের পক্ষ তারা সমর্থন করে বা মিত্র পক্ষের পক্ষ সমর্থন করেও তারা সুবিধা পায়নি। খেয়াল করে দেখো, যখন বিশ্বযুদ্ধ হয়েছিল তখন তুরস্ক কিন্তু অক্ষশক্তিতে ছিল, আর তুরস্কের অধীন সাম্রাজ্যগুলো বেশিরভাগই ছিল মিত্র শক্তিকে সমর্থন করেছিল। কেন করেছিল? ওই যে একটা কারণ, যে তারা মিত্র শক্তিতে যে ইউরোপীয় পাওয়ারফুল দেশগুলো আছে তারা তাদেরকে স্বাধীন করে দিবে এই আশায়। কিন্তু যখন সমর্থন করার পর, বিশ্বযুদ্ধে জয়লাভ করার পরেও যখন স্বাধীন করে দেয়নি, তখন গিয়ে দ্বিতীয় ধাপে আরব জাতীয়তাবাদের আবার সূচনা হয়েছে। এটা দ্বিতীয় ধাপের আরব জাতীয়তাবাদের সূচনা, ঠিক আছে? আচ্ছা, আমাদের তোমাদের মনে হয়, আমার মনে হচ্ছে একটু দুইটা বিষয় একসাথে আলোচনা করলে একটু জগা খিচুড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই আচ্ছা, আমরা লেটেস্ট অংশটা আমরা 1900 সালের পরের, মানে বিশ্বযুদ্ধ পরবর্তী অংশগুলো আমরা অন্য সময় ক্লাস যদি ওপেন হয় আমরা সামনাসামনি আলোচনা করব, সেটা তখন বুঝতে বেটার হবে, ঠিক আছে? আমরা আগে মূল আরব জাতীয়তাবাদের সাথে আরব বসন্ত আমরা একসাথে করবো না, ওকে? তার মানে আমাদের মূল কথা হলো কি, আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে আরব জাতীয়তাবাদের প্রেক্ষাপটের তিনটা ধাপ আমরা আলোচনা করেছি। তিনটা ধাপের একটা ধাপ হচ্ছে ওয়াহাবি আন্দোলনের প্রভাব, দ্বিতীয়টা হচ্ছে মানে তারা যখন সংস্কারবাদী হয়ে পড়েছিল, সংস্কার আন্দোলন নিয়ে বা আরবদের পুরনো কালচার, কৃষ্টি কালচার নিয়ে তারা সচেতন হয়ে পড়েছিল, সেটা একটা মূল কারণ ছিল। দ্বিতীয় কারণটা হচ্ছে যে তুরস্কের দুর্বলতা। তুরস্ক যেহেতু পুরো মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করছিল, সেহেতু তুরস্ক যখন দুর্বল হয়ে পড়েছিল, তখন ইউরোপীয় শক্তিগুলো তুরস্কের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ শুরু করে এবং তুরস্কের অন্তর্ভুক্ত দেশগুলোকে স্বাধীনতা দেওয়ার
সুবাদে বা স্বাধীনতা দেওয়ার আশ্বাস দিয়ে দিয়ে তারা কি করেছিল, তারা তুরস্কের কাছ থেকে তাদের সাম্রাজ্যগুলো ছিনিয়ে নিয়েছিল এবং তাদেরকে কাউকে কাউকে স্বাধীন করে দিয়েছিল, এভাবে তারা নিজেদের পক্ষে হয়েছে। তৃতীয় কারণটা হচ্ছে নেপোলিয়নের মিশর দখল। নেপোলিয়ন মিশর দখল করার পর যখন নেপোলিয়ন মিশরের মুসলমানদেরকে অনেকটা স্বাধীনতা দিয়েছিল, তখন মিশরের মুসলমানরা আকৃষ্ট হয়ে গিয়েছিল যে হ্যাঁ, ইউরোপীয় দেশগুলো তো আমাদেরকে আমাদের মতো স্বাধীনতা দিচ্ছে, তাহলে আমরা তুরস্কদের অধীন কেন থেকে কষ্ট পাবো। তখন তারাও স্বাধীনতা বা তাদের জাতীয়তাবাদী চেতনায় তারাও ইয়ে হয়ে পড়েছিল। কারণ তুর্কিরা আসলে মূলত তুর্কিদেরকে আরব বলা যায় না, তাই না? তুর্কিদেরও মূল ভাষা কি? তুরস্কের মূল ভাষা তুর্কি, তাই না? তুর্কি। হ্যাঁ ম্যাম। তুর্কিরাও কিন্তু আরব নয়, তুর্কিরাও আরব নয়, যদিও একেবারে কাগজে কলমে তুর্কিদেরকে আলাদা করে অনারব দেশ হিসেবে ওভাবে। আর তুরস্ক মূলত আসলে মধ্যপ্রাচ্যের দেশ তো নয়। আসলে মেইন কথা হচ্ছে তুরস্ক মধ্যপ্রাচ্যেরও দেশ নয়। পশ্চিম এশিয়া বললে ঠিক আছে, বাট মধ্যপ্রাচ্য বললে তুরস্ক বা মিশরটা আসলে এক্সট্রা পড়ে যায়। আমরা এর আগের ক্লাসে কিন্তু পার্থক্যটা দেখিয়েছি, কোন কোন দেশ মধ্যপ্রাচ্য বললে কারা থাকবে, পশ্চিম এশিয়া বললে কারা বাদ যাবে। এগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ তুরস্ক হচ্ছে ইউরো এশিয়ার দেশ, ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী এক অংশে অবস্থিত এটা। আর এদের ভাষাও আরবি নয়, তার মানে আরবি ভাষাভাষী, এখানে ভাষাটা জাতীয়তাবাদের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। একদম জাতীয়তাবাদের মেইন থিমটা ছিল এখানে ভাষা, ঠিক আছে? তো ওই আরব ভাষাভাষী দেশগুলো তারা তাদের স্বাধীনতার জন্য তারা এইভাবে ইয়ে করেছে, তারা তাদের স্বাধীনতার জন্য, তারা তুরস্ক থেকে বের হওয়ার জন্য তারা এই ধরনের অধিকার আদায়ের জন্য তারা আলাদা হয়ে গিয়েছে, এটাই। আচ্ছা, আজকের আলোচনা এতটুকু থাকবে। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া। সেটা কিরকম, মানে প্রথম বিশ্বযুদ্ধের যে প্যারিস শান্তি সম্মেলনে যে আইনগুলো হয়েছিল বা যে চুক্তিগুলো স্বাক্ষর হয়েছিল, এই চুক্তির কারণে পুরো মধ্যপ্রাচ্যের ঘটনা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল। তো আমরা ওই চুক্তির একটা বেসিক ধারণা নিব, প্রথম বিশ্বযুদ্ধের একটা বেসিক ধারণা নিব, নেওয়ার পরে আমরা একটা চুক্তি আছে, গুরুত্বপূর্ণ চুক্তি, সেবাস চুক্তি, ওই চুক্তির কারণে পুরো মধ্যপ্রাচ্যটা চেঞ্জ হয়ে গেছে। তো ওই চুক্তির কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তোমরা নিশ্চয় বই কিনে ফেলেছো? জি ম্যাম। ওকে, একটু পড়া শুরু করো, আর আমাদের এখনই এটা কেটে যাবে। ধন্যবাদ তোমাদেরকে। ম্যাডাম, আর ম্যাডাম বলো। রোল দিব? রোল দাও নাই? রোল দিব ম্যাডাম? দিয়ে দাও, না দিয়ে দাও, ম্যাডাম। দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ, সবাই দিয়ে দাও। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ তোমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। রোলটা দিয়ে দাও তাড়াতাড়ি।